শুভেচ্ছা সবাইকে। আমি দেবাশিস। গত ভিডিওর আলোচনায় আমরা বীজগণিত বা বিশ্লেষণী গণিত এবং সংখ্যার ধর্ম এই বিষয়টি আলোচনা শুরু করেছিলাম। তো আজকে তার পরবর্তী ধারাবাহিকতা আমরা শুরু করছি। তো আমরা বলেছিলাম যে বীজগণিতের দুটি বৈশিষ্ট্য, একটি বিশ্লেষণ করা এবং একটি সংখ্যার ধর্ম নির্ধারণ করা। তো সংখ্যার ধর্ম নির্ধারণ কেন করতে হয়? সংখ্যার ধর্ম নির্ধারণের প্রধান গুরুত্ব হলো এটি গণনা কার্য সহজ করে। এর আরেকটি উদাহরণ দিয়ে আজকে শুরু করি। ধরা যাক আমাকে 1 থেকে 1000 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলা হলো। তো এখানে একটা বিষয়, স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝবো? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। মানুষ যে সংখ্যাগুলো প্রথম আবিষ্কার করেছিল, যে সংখ্যাগুলোর সাথে প্রথম পরিচিত হয়েছিল, 1, 2, 3, 4, 5, 6 এভাবে সমস্ত ধনাত্মক এবং পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তো আমাকে বলা হলো 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করতে হবে। তো এই গণনা কার্যটিকে আমি যদি পাটিগণিতীয় প্রক্রিয়াতে শুধু 1-এর সাথে 2 যোগ করে, 2-এর সাথে 3 যোগ করে এভাবে চালাতে থাকি, তাহলে এই প্রক্রিয়াটি কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে এবং এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বীজগণিত আমাকে এই গণনা কার্যটি সহজ করার জন্য একটি সংখ্যার ধর্ম নির্ধারণ করে দেয় বা একটা সূত্র, এই বিষয়ক একটি সংখ্যার বৈশিষ্ট্য বা এই বিষয়ে একটি সূত্র সহজেই বীজগণিত আমাকে উপহার হিসেবে দেয় এবং সেটা আমরা ব্যবহার করে 1 থেকে 1000 পর্যন্ত অথবা 1 থেকে যে কোনো সংখ্যক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল আমরা সহজেই বের করতে পারি। তো বীজগাণিতিক সূত্রটি হলো, n যদি কোনো স্বাভাবিক সংখ্যা হয় তাহলে 1 থেকে n পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার যোগফল ইকুয়াল টু হবে 1 + 2 + 3 + ... n ইকুয়াল টু সব সময় হবে n × n + 1 / 2। তো এটি কিভাবে এসছে, আমরা যখন ধারাবাহিকভাবে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ আলোচনাতে যাব তখন আমরা এগুলো সবগুলো বিশদ ব্যাখ্যা করব। তো এখানে আমাকে বলা হয়েছে 1 থেকে 1000 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে এই সূত্রে n এর মান হিসেবে যদি আমি 1000 বসাই, 1000 বসাই, এই বামপক্ষ হচ্ছে 1 থেকে 1000 পর্যন্ত সমস্ত সংখ্যার যোগফল, আর ডান পক্ষে হচ্ছে সেই যোগফলটার একটি সহজ এক্সপ্রেশন বা সহজ একটি প্রকাশ। এই সহজ প্রকাশটিতে যদি আমি n এর মান 1000 বসিয়ে দিই, n = 1000 যদি বসিয়ে দিই, তখন 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 1000, n এর মান এখানে বসাতে হচ্ছে 1001 / 2। তাহলে এটা হচ্ছে 500 × 1001। তাহলে ফলাফলটা হচ্ছে এই 5,500,000। তাহলে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে যোগফল হয় 5,500,000। আমরা খুব সহজেই এই কষ্টসাধ্য সময় সাপেক্ষ গণনা কার্যটি বীজগাণিতিক এই সূত্র বা এই সংখ্যার এই বৈশিষ্ট্যটিকে ব্যবহার করে খুব সহজেই আমরা সেই ফলাফলটি বের করতে পারলাম। এভাবে বীজগণিত আমাদেরকে প্রাথমিকভাবে গণনা কার্যে সাহায্য করে আসছে সবসময়। তো এই সূত্রটি প্রমাণের ক্ষেত্রে কিছুটা বিশ্লেষণ আমরা নিজেরা করেছি, আর বাকিটুকু বীজগণিত নিজেই বিশ্লেষণ করে এই সূত্রটি বের করেছে। আমরা যখন আমরা এই বিষয়ক অধ্যায়টি বিস্তারিতভাবে আলোচনা করব তখন আসলে এই সূত্রটি ব্যাখ্যা আমরা করব। আচ্ছা, আমরা এবার পরবর্তী বিষয়ে চলে আসি। আমরা এখন দেখতে চাচ্ছি যে বীজগণিত যার প্রধান উপাদান হচ্ছে অজ্ঞাত রাশি, যার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিশ্লেষণ এবং আরেকটি কাজ হচ্ছে সংখ্যার বৈশিষ্ট্য নির্ধারণ করা। এখন আমরা দেখব বীজগণিতের সেই ব্যবহার যেখানে সে বিশ্লেষণী গণিত হিসেবে ব্যবহৃত হচ্ছে না, শুধু সংখ্যার বৈশিষ্ট্য নির্ধারণ করতেই ব্যবহৃত হচ্ছে, যেখানে বিশ্লেষণটুকু আমরা নিজেরাই করছি।
একটি বিষয় উল্লেখ করছি, মৌলিক সংখ্যা। আমরা অনেকেই মৌলিক সংখ্যার সঙ্গে পরিচিত। তো মৌলিক সংখ্যা কাকে বলবো? মৌলিক সংখ্যা হলো সেই সকল স্বাভাবিক সংখ্যা যাদেরকে এক এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করলে অবশিষ্ট শূন্য হবে না। অর্থাৎ অন্য কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা মিলে যাবে না। যেমন 5, 5কে 1 এবং 5 ছাড়া অন্য কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। এরকম অনেক মৌলিক সংখ্যার অস্তিত্ব আছে, যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 23 ইত্যাদি ইত্যাদি। আমরা জানি স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই। প্রশ্ন হচ্ছে, মৌলিক সংখ্যার কি কোনো শেষ নেই? কোনো একটি স্বাভাবিক সংখ্যার সঙ্গে 1 যোগ করলেই সেটি আরেকটি স্বাভাবিক সংখ্যা। এই কারণেই স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই, এটি একটি স্বীকার্য হিসেবে আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি। কিন্তু কোনো একটি মৌলিক সংখ্যার সঙ্গে 1 যোগ করলেই কি সেটা মৌলিক সংখ্যা হবে? তো বিষয়টির প্রশ্নটা এসেছিল গ্রিক সভ্যতায় খ্রিস্টপূর্ব প্রায় 300 বছর আগে। এই প্রশ্নটি গণিতে একটি মুখ্য আলোচনার বিষয় হিসেবে ছিল। তো আমি যদি কষ্ট করে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বাছাই করে বের করতে পারি, দেখব সেখানে 25টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যদি 200 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে যদি মৌলিক সংখ্যাগুলো বের করতে চাই, দেখব 1 থেকে 100-র মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে 1 থেকে 200-তে ঠিক ততগুলো নেই, তার চেয়ে আনুপাতিক হারে কমে গেছে। অর্থাৎ সংখ্যার বিস্তার, রেঞ্জ বা ব্যবধি, স্বাভাবিক সংখ্যার ব্যবধি যত আমি বাড়াবো, সেই ব্যবধিতে মৌলিক সংখ্যাটাও তত কমে আসবে এবং মৌলিক সংখ্যার ঘনত্বও তত কমে আসবে। তো গ্রিক গণিতবিদদের অনেকের একটি ধারণা হলো যে কোনো একটি সংখ্যার ব্যবধিতে গিয়ে হয়তো মৌলিক সংখ্যা শেষ হয়ে গেছে, অর্থাৎ এরপরে আর মৌলিক সংখ্যা নেই। এরপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে সব যৌগিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা কাকে বলবো? যৌগিক সংখ্যা হলো যে সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্যান্য স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায়, বা অন্যান্য স্বাভাবিক সংখ্যা তাদের উৎপাদক। তো এই দুটি সংখ্যা আমি এখানে লিখছি, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার, যৌগিক সংখ্যা কম্পোজিট নাম্বার। যৌগিক সংখ্যা যেমন 4, 6, 9, 15 ইত্যাদি। 6 যৌগিক সংখ্যাটিকে যদি আমি দেখি, এর 2টি মৌলিক উৎপাদক আছে। 2 এই মৌলিক সংখ্যাটি দিয়েও 6 বিভাজ্য, আবার 3 এই মৌলিক সংখ্যাটি দ্বারাও 6 বিভাজ্য। একইভাবে যদি আমি 16 এই যৌগিক সংখ্যাটি বিবেচনা করি, 4 দিয়ে এই 16 সংখ্যাটি বিভাজ্য, কিন্তু 4 নিজে একটি যৌগিক সংখ্যা। আবার 4-এর একটি উৎপাদক হচ্ছে 2, অর্থাৎ 16কে 2 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, অর্থাৎ 2 এই মৌলিক সংখ্যাটি 16 সংখ্যাটিরও একটি উৎপাদক। কাজে সমস্ত যৌগিক সংখ্যারই অন্তত একটি মৌলিক উৎপাদক আছে, অর্থাৎ সমস্ত যৌগিক সংখ্যারই অন্তত একটি উৎপাদক আছে যেটি মৌলিক সংখ্যা। তো গ্রিক গণিতবিদদের একসময় ধারণা হলো যে হয়তো এক সময় গিয়ে মৌলিক সংখ্যা শেষ হয়ে গেছে। গ্রিক সমস্ত গণিতবিদদের নয়, গ্রিক গণিতবিদদের এক অংশের ধারণা হলো সংখ্যার একটি বড় ব্যবধি পর্যন্ত হয়তো মৌলিক সংখ্যা, তারপরে হয়তো আর কোনো মৌলিক সংখ্যা নেই, তারপরে সমস্ত সংখ্যাগুলি হচ্ছে যৌগিক সংখ্যা। তো এখন এই বিষয়টি যাচাই করা যাবে কিভাবে? মৌলিক সংখ্যার কি শেষ আছে নাকি নেই? তো আমরা জানি স্বাভাবিক সংখ্যার শেষ নেই।
তো গণিতবিদরা এই বিষয়টি যাচাই করার জন্য অনেক বড় বিস্তারের সংখ্যা নিয়েও দেখলো সেখানে একটা বা দুইটা হলেও মৌলিক সংখ্যা থেকে যাচ্ছে, যদিও সেখানে মৌলিক সংখ্যার ঘনত্ব কমে আসছে, কিন্তু একটা দুইটা হলেও অন্তত মৌলিক সংখ্যা থেকে যাচ্ছে। কাজেই মৌলিক সংখ্যার কি শেষ আছে নাকি নেই, এই বিষয়টা নিয়ে গণিতবিদদের মধ্যে সন্দেহ দেখা দিল। তো প্রথম গণিতবিদ ইউক্লিড, গ্রিক গণিতবিদ ইউক্লিড খ্রিস্টপূর্ব প্রায় 300 বছর আগে তিনি বীজগণিতের প্রতীক বা অজ্ঞাত রাশি ব্যবহার করে যুক্তি পদ্ধতি প্রয়োগ করে প্রথম প্রমাণ করে দেখালেন। অর্থাৎ আমাদেরকে এই প্রমাণের পর আমাদেরকে আর যাচাই করে দেখতে হবে না, বিশাল সংখ্যার বিস্তার নিয়ে অবশ্যই যাচাই করে দেখতে হবে না, উনি প্রমাণ করে দেখালেন যুক্তি পদ্ধতিতে যে মৌলিক সংখ্যার কোনো শেষ নেই। তো তার সেই সুন্দর যুক্তি পদ্ধতির সাহায্যে মৌলিক সংখ্যার শেষ নেই এই প্রমাণটি আমরা দেখি, এবং দেখি এখানে বীজগণিত বা অজ্ঞাত রাশির প্রবর্তন এখানে কিভাবে সেই প্রমাণটিতে সাহায্য করেছে। তো ইউক্লিড যেভাবে প্রমাণ করেছে সেই প্রমাণটিকে সহজ করার জন্য আমি একটু ভিন্নতায়নে সামান্য একটু পরিবর্তিতভাবে এই উপপাদ্যটিকে প্রমাণ করে দেখাচ্ছি, যেখানে অজ্ঞাত রাশি ব্যবহার করতে হবে। ইউক্লিডের তো এই উপপাদ্যটির নাম হলো মৌলিক সংখ্যার কোনো শেষ নেই। তো এই প্রমাণ পদ্ধতিতে ইউক্লিড বিরোধী যুক্তি পদ্ধতি ব্যবহার করেন। বিরোধী যুক্তি পদ্ধতি হচ্ছে একটি বিষয়কে যেটি প্রমাণ করতে হবে সেটিকে মিথ্যা ধরে নেব আগে, মনে করি এটি মিথ্যা ধরে নিয়ে আমরা দেখব একটি স্বীকার্য মিথ্যা হয়ে যাচ্ছে কিনা, কিন্তু স্বীকার্য তো কখনো মিথ্যা হতে পারে না। কাজে আমাদের ধরে নেওয়া প্রস্তাবনাটিও মিথ্যা নয়, অর্থাৎ এটি সত্য। এই প্রমাণ পদ্ধতিকে বিরোধী প্রমাণ পদ্ধতি বলা হয়। আমরা যারা মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ে এসেছি তারাই এই বিরোধী প্রমাণ পদ্ধতির সাথে পরিচিত। তো আমাদেরকে প্রমাণ করতে হবে মৌলিক সংখ্যার কোনো শেষ নেই, মিথ্যা ধরে নিই, প্রস্তাবনাটি আমরা মিথ্যা ধরে নিই, মনে করি মৌলিক সংখ্যার শেষ আছে, এবং শেষতম মৌলিক সংখ্যাটি মনে করি n। এই আমরা প্রথম একটি অজ্ঞাত রাশির প্রস্তাবনা করলাম এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য। মনে করি শেষতম মৌলিক সংখ্যাটি হলো n, অর্থাৎ আমাদের প্রস্তাবনা মতে এর পরবর্তী সমস্ত স্বাভাবিক সংখ্যাই হলো যৌগিক সংখ্যা, অর্থাৎ n এর পরবর্তী সমস্ত স্বাভাবিক সংখ্যারই মৌলিক উৎপাদক আছে, যেহেতু সমস্ত যৌগিক সংখ্যারই অন্তত একটি মৌলিক উৎপাদক থাকবে। তো এখন আমরা আরেকটি সংখ্যা গঠন করি অজ্ঞাত রাশি দিয়ে, যাকে প্রকাশ করছি তাকে নাম দিলাম p, এবং সেই সংখ্যাটি হলো 1 থেকে n পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার গুণফল যোগ 1, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট ডট ইন্টু n প্লাস 1। এই একটি এক্সপ্রেশন, একটি সংখ্যা, এটাও অবশ্যই একটি স্বাভাবিক সংখ্যা, এবং এই স্বাভাবিক সংখ্যাটিকে আমরা p দিয়ে প্রকাশ করলাম, এবং স্পষ্টতই বোঝা যাচ্ছে যে p সংখ্যাটি n এর থেকে বড়। এখানে p is greater than 1। তো আমাদের প্রস্তাবনা মতে n এর চেয়ে বড় সমস্ত সংখ্যাই হলো যৌগিক সংখ্যা, তাহলে আমাদের প্রস্তাবনা মতে p অবশ্যই যৌগিক সংখ্যা হতে হবে, আর সমস্ত যৌগিক সংখ্যারই অন্তত একটি মৌলিক উৎপাদক থাকতে হবে। তো আমরা এখন খুঁজে দেখি p এর মৌলিক উৎপাদকগুলো কী কী। তো p মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ডট ডট n প্লাস 1। আমি লিখলাম 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট ডট ইন্টু n প্লাস 1। এই সংখ্যাটিকে আমরা প্রথমে 2 মৌলিক সংখ্যাটি দিয়ে ভাগ করি। কি হবে? আমরা বীজগণিতের ভাগের সাহায্যে জানি 2 দিয়ে যদি আমি এই সংখ্যাটিকে ভাগ করি তাহলে এখানে ভাগফল আসবে 1 ইন্টু 3 ইন্টু ডট ডট n প্লাস 1, আর এই প্লাস 1টা ভাগফল আসবে 1 ইন্টু 3 ইন্টু ডট ডট n, আর এই প্লাস 1টা অবশিষ্ট হিসেবে থেকে যাবে। অর্থাৎ এই সংখ্যাটিকে মানে p কে 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে না, অর্থাৎ 1 অবশিষ্ট থাকবে। তো একইভাবে আমরা যদি এটাকে 3 দিয়ে ভাগ করি তাও এখানে ভাগফল আসবে 1 ইন্টু 2 ইন্টু ডট ডট n, আর এই প্লাস 1টা অবশিষ্ট হিসেবে থেকে যাবে। তো একইভাবে আমরা দেখছি এই সংখ্যাটিকে 2 থেকে n পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করলেই 1 অবশিষ্ট থাকবে।
অর্থাৎ 2 থেকে n পর্যন্ত কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করলেই পিকে ভাগ করলে এটা মিলবে না। কাজেই 2 থেকে n এর মধ্যে তার কোনো মৌলিক উৎপাদক তো দূরের কথা, মৌলিক যৌগিক কোনো উৎপাদকই নেই, কারণ 2 থেকে n পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করলে এক অবশিষ্ট থাকছে। তাহলে এখন আমাদের প্রস্তাবনার মতে পি ছিল যৌগিক সংখ্যা, কিন্তু কই 2 থেকে n এর মধ্যে তো তার কোনো মৌলিক উৎপাদক পেলাম না। তাহলে এখন পি এর দুইটা অবস্থা হতে পারে, হয় পি নিজেই মৌলিক সংখ্যা, আর পি যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তো আমাদের প্রমাণ হয়ে গেল পি এন এর থেকে বড়, কাজেই এন শেষতম মৌলিক সংখ্যা নয়, অর্থাৎ এন এর থেকে বড় একটি মৌলিক সংখ্যা পি আছে। আর তাও যদি পি আরেকটা, তাহলে একটি অবস্থা হচ্ছে পি মৌলিক সংখ্যা, পি মৌলিক সংখ্যা হলে আমাদের প্রমাণটা হয়ে গেল এন এর চেয়ে বড় একটি মৌলিক সংখ্যা পি আছে, অর্থাৎ এন শেষতম মৌলিক সংখ্যা নয়। আর তারপরেও যদি পি যৌগিক সংখ্যা হয় তাহলে তার মৌলিক উৎপাদকটা কোথায় সমস্ত যৌগিক সংখ্যার থেকে অন্তত একটি মৌলিক উৎপাদক আছে, তাহলে তার মৌলিক উৎপাদকটি নিশ্চয়ই, যেহেতু 2 থেকে n এর ভিতর তার কোনো মৌলিক উৎপাদক নেই, তাহলে পি এর মৌলিক উৎপাদকটি নিশ্চয়ই n এর থেকে বড়। তো মৌলিক উৎপাদক মানে কি? ওটি নিজেই একটি মৌলিক সংখ্যা, কাজেই পি এর উৎপাদক হিসেবে, পি যদি যৌগিক সংখ্যা হয় তাহলে পি এর উৎপাদক হিসেবে n এর থেকে বড় একটি মৌলিক সংখ্যা আছে। কাজেই পি যদি নিজেই মৌলিক সংখ্যা হয় তাহলে n এর থেকে বড় একটি মৌলিক সংখ্যা পি নিজেই, কাজেই n শেষতম মৌলিক সংখ্যা নয়। আবার পি যদি যৌগিক সংখ্যা হয় তাও পি এর মৌলিক উৎপাদকটি অন্তত একটি মৌলিক উৎপাদক n এর থেকে বড়। পি এর সমস্ত মৌলিক, অন্তত নয় সমস্ত মৌলিক উৎপাদকগুলি n এর থেকে বড়, কাজেই n এর থেকে বড় একটি মৌলিক সংখ্যার অস্তিত্ব আছে, অর্থাৎ n শেষতম মৌলিক সংখ্যা নয়। এই ছিল ইউক্লিডের প্রমাণ পদ্ধতি। তো ইউক্লিড প্রমাণ করে দেখালেন মৌলিক সংখ্যার কোনো শেষ থাকতে পারে না। যদিও সংখ্যা যত বিস্তৃত হবে, সংখ্যার ব্যবধান যত বাড়বে, মৌলিক সংখ্যার ঘনত্ব তত কমে আসবে, কিন্তু মৌলিক সংখ্যার কখনো কোনো শেষ হবে না। তো এই সুন্দর প্রমাণ, এই বৈপ্লবিক সুন্দর প্রমাণ পদ্ধতিটি ইউক্লিড বীজগাণিতিক প্রতীক ব্যবহার করে প্রমাণ করে দেখান। তো এখানে বীজগণিত সংখ্যার বৈশিষ্ট্য নির্ধারণে ব্যবহৃত হয়েছে, বিশ্লেষণ প্রক্রিয়াতে ব্যবহৃত হয়নি। এই হলো বীজগণিত। তাহলে বীজগণিতের দুটো বিষয় আমরা দেখলাম, বিশ্লেষণ করতে পারা এবং সংখ্যার বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারা। বীজগণিতের সমস্ত অধ্যায়গুলো আসলে এই বিষয়ে নিয়োজিত। তো এই সংখ্যার বৈশিষ্ট্য নির্ধারণ গণিতের অন্যান্য শাখাকে যেমন সাহায্য করছে, গণনা প্রক্রিয়াকে যেমন সাহায্য করছে, ঠিক সেরকম প্রকৃতির নিয়মগুলো জানতেও সাহায্য করে। প্রকৃতির নিয়ম, আমরা প্রকৃতির নিয়ম জানার বিজ্ঞান হলো পদার্থবিজ্ঞান। আমরা কোনো একটি ভিডিওতে পদার্থবিজ্ঞান শুরু করব আলোচনা। তো আমরা দেখব পদার্থবিজ্ঞান হলো প্রকৃতির নিয়ম জানার বিজ্ঞান। প্রকৃতিতে যে নিয়মগুলো বিরাজমান, যে নিয়মগুলোকে ব্যবহার করে মানুষ শ্রেষ্ঠ হয়েছে এবং শ্রেষ্ঠ হয়েছে এবং সামনে এগিয়ে যাবে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে, সেই নিয়মগুলো আবিষ্কার করার যে শাস্ত্র, সেটাই হলো পদার্থবিজ্ঞান। তো আমরা নিয়ম কী করে আবিষ্কার করব? প্রকৃতির নিয়ম। আমরা বলেছিলাম যে প্রাচীন যুগে মানুষের একটি উপায় ছিল পর্যবেক্ষণ। তো একটি প্রকৃতির নিয়মের কথা আমরা বলি, বা একটি পদার্থবিজ্ঞানের সূত্রের কথা বা নিয়মের কথা আমরা বলি। আমরা যারা মাধ্যমিক স্তর, বারবার একই কথাই আমাকে বলতে হচ্ছে, মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেছি বিজ্ঞান বিভাগে, আমরা সবাই জানি যে পৃথিবীতে উপর থেকে একটি হালকা এবং একটি ভারী বস্তুকে যদি একই উচ্চতা থেকে ছেড়ে দিই, বাতাস ইত্যাদির বাধা না থাকলে তারা একই সময়ে মাটিতে গিয়ে পড়বে। যদিও একটা বস্তুর ভর বেশি এবং অন্য বস্তুটির ভর কম, তারপরেও তারা একই সময়ে মাটিতে গিয়ে পড়বে। তো কেন পড়বে? যার ভর বেশি তাকে তো পৃথিবী বেশি অভিকর্ষ বলে আকর্ষণ করছে, আর যার ভর কম তাকে পৃথিবী অবশ্যই কম বলে আকর্ষণ করছে। তাহলে যাকে বেশি বলে টানছে পৃথিবী, তার কি তাড়াতাড়ি চলে আসার কথা ছিল না? কমন সেন্স তো অন্তত এই কথাই বলতে চাই। এবং এই কমন সেন্সের উপর নির্ভর করে অ্যারিস্টটল, আরেকজন গ্রিক দার্শনিক, বিজ্ঞানী, গণিতবিদ, যাই বলি, তিনি বলেই দিয়েছিলেন খ্রিস্টপূর্ব প্রায় 400-500 এরকম হবে হয়তো বছর আগে, অ্যারিস্টটল বলেই দিয়েছিলেন যে উপর থেকে ভারী এবং হালকা বস্তু দুটোকে যদি আমি পৃথিবীতে একই উচ্চতা থেকে ফেলে দিই, ভারীটি আগে এসে পড়বে এবং হালকাটি পরে এসে পড়বে।
কিন্তু গ্যালিলিও, অনেক পরে গ্যালিলিও প্রথম আমাদেরকে বললেন, সত্যি প্রকৃতির নিয়মটি আমাদেরকে বের করে দেখালেন যে আসলে ভারী এবং হালকা বস্তু যদি বাতাস ইত্যাদি বাধা না থাকে, তাহলে একটা ভারী একটা হালকা যতই ভরের পার্থক্য থাকুক না কেন, তারা দুজনই একসাথে মাটিতে এসে পড়বে। তো কিভাবে তিনি এটি বলতে পারলেন? আমাদের স্বাভাবিক উপলব্ধি বা কমন সেন্স তো আমাদেরকে বলো যে ভারীটা আগে পড়ার কথা। তো গ্যালিলিও যখন এই কথাটি বললেন, তখনও গ্যালিলিও সেটি পরীক্ষা করে দেখেননি। পরবর্তীতে অবশ্য পরীক্ষা করে দেখিয়েছিলেন সবাইকে, কিন্তু তখন তিনি বললেন কিভাবে? প্রকৃতির নিয়ম ঘটিত একটি বীজগাণিতিক সূত্রের সাহায্যে। তো এমন একটি সূত্র আমরা লিখছি, স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ইন্টু এম বাই ডি স্কোয়ার। এখানে স্মল জি বলতে কোনো বস্তু পৃথিবীতে যে ত্বরণে পড়বে, পতিত হবে। ত্বরণ বলতে ব্যাগ পরিবর্তনের হার বা ব্যাগ বৃদ্ধির হার। যে হারে ব্যাগ বৃদ্ধি করে সে পড়বে পৃথিবীতে, সেটা হচ্ছে ত্বরণ, ওই বস্তুটির ত্বরণ জি। আর ক্যাপিটাল জি একটি ধ্রুবক, এটিকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়, এর একটি বিশেষ মান আছে, যাই হোক। আর ক্যাপিটাল এমটি হচ্ছে পৃথিবীর ভর, আর ডি হচ্ছে বস্তুর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব। তো এই সমীকরণটি আমাদেরকে বলছে বস্তু ভারী হালকা যাই হোক না কেন, এই দুটি বস্তু যে ত্বরণে পড়বে সেটি বস্তুর ভরের উপর নির্ভর করবে না, এটি কিন্তু পৃথিবীর ভর। আর যদি একই দূরত্ব একই থাকে, অর্থাৎ একই উচ্চতা থেকে ভারী এবং হালকা বস্তু পড়ে, তাহলে তাদের ত্বরণটা মানে ব্যাগ বৃদ্ধির হারটা একই থাকবে। এবং এই কারণেই এই সমীকরণ আমাদেরকে ইঙ্গিত করছে যে দুজনেই একসাথে মাটিতে পড়বে। তো গ্যালিলিওই প্রথম আমাদেরকে দেখালো যে প্রকৃতির নিয়মগুলো জানার একটি উপায়, সবচাইতে একটি গুরুত্বপূর্ণ কৌশল, শক্তিশালী হাতিয়ার কৌশল হলো প্রকৃতির নিয়ম সম্পর্কিত গাণিতিক সূত্র প্রয়োগ করতে পারা। গাণিতিক সূত্র যদি আমরা প্রণয়ন করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি প্রকৃতির নিয়ম সম্পর্কিত, তাহলে সেই গাণিতিক সমীকরণটি আমাকে প্রকৃতির নিয়ম সঠিকভাবে জানতে সাহায্য করবে। কাজেই বীজগণিত হলো বিশ্লেষণ করার গণিত এবং সংখ্যার বৈশিষ্ট্য নির্ধারণ করার গণিত। সংখ্যার বৈশিষ্ট্য কেন নির্ধারণ করব? কারণ প্রথম কাজ হচ্ছে এটি গণনা কার্যকে সহজ করবে এবং অন্যান্য সংখ্যার বৈশিষ্ট্য, সমস্ত সংখ্যার বৈশিষ্ট্য নির্ধারণ করতেই আমাদের বীজগণিত লাগবে, এবং এটি সংখ্যার গণনা কার্যকে সহজ করবে এবং প্রকৃতির নিয়মগুলোকে সঠিকভাবে জানতে সাহায্য করবে। এই হলো বীজগণিত এবং তার উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে আজকের মতো।